দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। আগের সপ্তাহে আপনারা শুনেছিলেন কোহিনূর রেসিডেন্সি গল্পের প্রথম পর্ব। এই সপ্তাহে আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন কোহিনূর রেসিডেন্সিতে একটি মেয়ের মৃত্যু হয়। পোস্টমর্টম রিপোর্ট বলছে মেয়েটির শরীরে নাকি গ্লাইকোসাইড আছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ মেয়েটিকে কে গ্লাইকোসাইড খাওয়ালো? তারপর আবার একটা মেয়ের মৃত্যু হয়। কিন্তু এই মেয়েটার শরীরেও কি গ্লাইকোসাইড পাওয়া যাবে? আর যদি গ্লাইকোসাইড পাওয়াও যায়, তাহলে প্রত্যেকটি মেয়েকে গ্লাইকোসাইড খাওয়াচ্ছে কে? আমাদের যে ছোট্ট গোয়েন্দা তোতন, সে কি পারবে এই রহস্যের কিনারা করতে? সেটা জানতে হলে শুনতে হবে কোহিনূর রেসিডেন্সি গল্পের দ্বিতীয় আর অন্তিম পর্ব। তাহলে চলুন শুরু করা যাক কোহিনূর রেসিডেন্সির দ্বিতীয় পর্ব। রিঙ্কু আর তোতন আগের দিনের মতো আজকেও মোড়ের কাছে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর কিছুক্ষণ পরেই বঙ্কিমবাবুর গাড়ি এসে থামল। তোতন আর রিঙ্কু যখন গাড়িতে উঠে বসলো, তখন বঙ্কিমবাবু কারোর সাথে ফোনে কথা বলছিলেন। প্রায় 15 মিনিট কথা বলার পর উনি ফোন রেখে তোতনের দিকে তাকিয়ে বললেন, এই মেয়েটারও শরীরে গ্লাইকোসিড পাওয়া গেছে। খাবারের রিপোর্ট এখনও আসেনি, এলেও ওতে গ্লাইকোসিড পাবেন না। ফোনের ওপর থেকে চোখ সরিয়ে বলল তোতন। এবার বঙ্কিমবাবু একটু ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কেন বলো তো? না, আপনার কি মনে হয় যে খাবারে গ্লাইকোসাইড মেশাবে সে কি ঘটনার পর টেবিলেই খাবার রেখে দেবে, যাতে পুলিশ সেটা টেস্ট করে জানতে পারে যে বিষ খাবারেই ছিল? বঙ্কিমবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তা ঠিক, তবে তোতন, এই কেসের জলদি একটা সুরাহা করতে হবে। ওপর থেকে ভীষণ চাপ দিচ্ছে। এই কোহিনূরের মালিক মানে মুখার্জিবাবু, তিনিও ভীষণ বিচলিত হয়ে পড়েছেন। আর কালকে রাত্রে যে মেয়েটির সাথে এমনটা হয়েছে, তার বাবা একজন বড় পলিটিক্যাল লিডার। সব কথা শোনার পর তোতন আর রিঙ্কু একে অপরে মুখ চাবাচাবি করে চুপ করে গেল। আচ্ছা পিসেমশাই, তুমি ওই মেয়েটার খোঁজ নিয়েছ যার কথা তোমাকে কাল তোতন বলল? রিঙ্কুর কথায় বঙ্কিমবাবু আর তোতন কিছুটা স্বাভাবিক হলো। হ্যাঁ, ওই যে পাণ্ডেকে পাঠিয়েছি। আমরা এখান থেকে একবার মুখার্জির বাড়ি যাব, বুঝলি? তারপর সেখান থেকে যাব অরিন্দমের বাড়ি। ওনাদের একটু জিজ্ঞাসাবাদ করা দরকার। আর ওই মৌসুমি মানে কালকে যে মেয়েটাকে বিষ দেওয়া হয়েছে, তার বাড়িও যাব। আরও প্রায় 10 মিনিট পর একটা বড় গেটের সামনে তোতনদের গাড়ি এসে থামল। গাড়ি থামতেই বঙ্কিমবাবু পেছনের সিটের দিকে ঘুরে তোতনকে উদ্দেশ্য করে বলল, দেখো তোতন, তুমি ছেলে মানুষ, এই কাজের সাথে হয়তো প্রথমবার পরিচয় হচ্ছে। অনেকের তোমায় নিয়ে আপত্তি হতে পারে। হতে পারে কেন বলছি, আপত্তি হবে। এই ছোট ছেলে কেন পুলিশের ইনভেস্টিগেশনে হেল্প করছে? আমাদের অফিসেও অনেকের অসুবিধা আছে, সেটা আমি বুঝতে পারি। তবে কি জানো তো, 10 বছরের বেশি হলো এই কাজের সাথে যুক্ত আছি, তাই মানুষ চিনতে আমার কোনো অসুবিধা হয় না। তাই বলছিলাম যে এই মৌসুমের বাড়ির লোক তোমায় কিছু বললে তুমি রাগ করো না, কেমন? আরে পিসেমশাই, আপনি এভাবে কেন বলছেন? দেখুন, আমি এই কাজের সাথে প্রথমবার যুক্ত হয়েছি ঠিক, তবে গল্প বই পড়ে আমি এটুকু জেনেছি যে এই কাজে বাধা অনেক বেশি আসে। তোতনের কথা শুনে বঙ্কিমবাবু কয়েক সেকেন্ড তোতনের দিকে তাকিয়ে গাড়ির গেট খুলে বাইরে বেরিয়ে এলেন। তোতন ভেতরে গিয়ে দেখল অনেক লোকজন আছে বাড়িতে। ওদের ঢুকতে দেখে একটা মেয়ে, মনে হয় বাড়ি কাজের লোক, তোতনদের নিয়ে একটা ঘরে বসালো। কিছুক্ষণের মধ্যেই ঘরে দুজন প্রবেশ করল। একজনের বয়স বঙ্কিমবাবুর মতোই, তবে আরেকজনের বয়স ওই 28-এর কাছাকাছি। ওনারা ঘরে আসতেই তোতনরা দাঁড়িয়ে পড়ল। বয়স্ক লোকটি ওদের বসার ইশারা করে বঙ্কিমবাবুকে বললেন,
কে এই কাজটা করছে কিছু বুঝতে পারছেন অফিসার? না দেখুন, তদন্ত এখনও চলছে, আমরা খুব শিগগিরই জানতে পেরে যাব আশা করছি। আজকে আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল, তাই এখানে আসা। আচ্ছা, আপনাকে আলাপ করিয়ে দিই। এই হলো শুভঙ্কর সেন, আর এটা হলো রিয়াঙ্কা মজুমদার। আসলে এরা এই কেসে আমাকে সাহায্য করছে। প্রথম যে মেয়েটি মারা যায় সেদিনকে এরা কোহিনূরে ছিল, তাই এদের সাথে রাখা। বঙ্কিমবাবুর কথা শুনে ভদ্রলোক মাথা নাড়লেন। তোতনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কত দূর কেস এগোলো তাহলে? তোতন এই কথার জন্য বোধহয় আগের থেকেই প্রস্তুত ছিল, তাই হালকা হেসে জবাব দিল, আপনাদের জিজ্ঞাসাবাদ করে কিছুটা এগিয়ে যেতে পারবো নিশ্চয়ই। কথাটা বলেই তোতন ঘরের আরেকজন ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সেদিন কি আপনি গেছিলেন মৌসুমী অধিকারীর সাথে? হ্যাঁ, খুব ছোট করেই জবাব দেন তিনি। আচ্ছা বেশ, সেদিন আপনি আর মৌসুমী কেন গেছিলেন ওখানে? মানে আপনারা কি শুধুই ডিনারের জন্য গেছিলেন নাকি অন্য কিছু কারণে গেছিলেন? না, আমরা সেদিন 4th ইয়ার রিলেশনশিপ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে গিয়েছিলাম। আসলে ওটা 2 দিন আগেই পেরিয়ে গেছিল, আমি ডেট মনে রাখতে পারি না, তাই ভুলে গেছিলাম। তার জন্য মৌসুমি খুব রাগ করেছিল আমার ওপর। ও রাগ কমানোর জন্যে আমি কালকে ডিনারে প্ল্যানটা করেছিলাম। কথাগুলো শুনে তোতন মাথা নাড়ে। কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে আবার জিজ্ঞেস করে, আপনারা যে টেবিলে খাচ্ছিলেন ওটা কি আগের থেকে বুক করতে হয়? তো আপনি কি বুক করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। ওখানে ফোন করেছিলাম, অরিন্দম বলে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছিল, তিনি আমার জন্য কেকের ব্যবস্থা করেন। এবার তোতন একটু বিচলিত হয়ে যায়। কি কথা হয় ওনার সাথে? সেরকম কিছু না, টেবিল বুক করার কথা বলতেই উনি রিজন জিজ্ঞেস করেন। আমি সবটা বলতেই উনি নিজেই বলেন যে কেকের ব্যবস্থা উনি করে দেবেন, যেটা সম্পূর্ণ ফ্রি। কারণ ওদের এখানে এটা নাকি নতুন কিছু একটা নিয়ম টিয়ম হয়েছে, যাতে স্পেশাল ডেতে কেউ কিছু সেলিব্রেশন করতে এলে তাদের কিছু একটা গিফট দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ, আমরা আজকে উঠি, পরে কোনো দরকার হলে আবার যোগাযোগ করব। কথাটা বলেই তোতন উঠে দাঁড়িয়ে নমস্কার করে ঘরের বাইরে বেরিয়ে গেল। ওর দেখা দেখি অফিসার আর রিঙ্কুও ঘর থেকে বেরিয়ে গেল। এ কি, তুই ওভাবে বেরিয়ে এলি কেন ঘর থেকে? গাড়ির ভেতর উঠেই জিজ্ঞেস করে রিঙ্কু। কাজ হয়ে গেছে, যেটুকু জানা দরকার ছিল সেটুকু জেনে গেছি। এরপর আরও 15 মিনিট পর গাড়ি গিয়ে আরেকটা বড় বাড়ির সামনে এসে থামে। এটা মিস্টার মুখার্জি মানে কোহিনূরের মালিকের বাড়ি। তোতনরা ঘরে ঢুকতেই মিস্টার মুখার্জি খুব চিন্তিত গলায় বললেন, অফিসার, কোহিনূর কবে খুলবেন? খাবারের ফরেন্সিক রিপোর্ট কি বলছে? আপনি শান্ত হন মিস্টার মুখার্জি, রিপোর্ট এলে আমরা আপনাকে জানাবো। কথাগুলো বলেই বঙ্কিমবাবু একটা সোফাতে বসে পড়লেন। ওনাকে বসতে দেখে তোতন আর রিঙ্কু বসে পড়ল। মুখার্জির সাথে বঙ্কিমবাবুই কথা বলছিলেন। এখানে তোতনের জিজ্ঞাসা করার মতো কিছুই ছিল না। অনেকক্ষণ কথা হওয়ার পর তোতন বলল, আচ্ছা, অরিন্দম বাবুর বাড়িটা এখান থেকে কত দূর? বেশি না, ওই মিনিট 5 মতো হবে। আমার ড্রাইভার তোমাদের ওর বাড়ি নিয়ে যাবে। তোতনের দিকে ফিরে কথাগুলো বললেন মুখার্জি। ও খুব ভালো ছেলে অফিসার, ভীষণ ভালো ছেলে। 1 বছর হতে চলল আমার এখানে কাজ করছে। ছেলেটা কিন্তু সত্যিই খুব ভালো। মুখার্জির কথা শেষ হতেই তোতনরা ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির গাড়ি বারান্দায় একটা গাড়ি রাখা ছিল। মুখার্জি ওতেই সবাইকে উঠতে বলল। ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। পাক্কা 6 মিনিট পর একটা ছোট বাড়ির সামনে গাড়ি এসে থামল। ড্রাইভার জানালো এটাই অরিন্দম বাবুর বাড়ি। বাড়ির সামনে একটা ছোট গেট, গেট দিয়ে গাড়ি ঢোকানো যাবে না, খুব বেশি হলে একটা সাইকেল যাবে হয়তো। গেট খুলে ভেতরে ঢুকতেই একটা বাগান, শুধু ফুলের বাগান। প্রতিটা গাছ এক ফুলের, কলকে গাছ। হলুদ আর সাদা কলকে ফুলে বাগান ভরে আছে। তোতনরা গেট খুলে ঘরে ঢুকতেই অরিন্দমবাবু ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন।
তোতনকে দেখে তিনি মোটেই খুশি হননি। মুখ চোখ কেমন যেন কালো করে দাঁড়িয়েছিলেন। বাগান পেরিয়ে ঘরের দরজার সামনে আসতেই অরিন্দমবাবু একটু জোরে হেসে বললেন, আসুন আসুন, কিন্তু আপনারা আসবেন আমাকে বলেনি তো। পুলিশ কি সবার বাড়ি ফোন করে যাবে অরিন্দমবাবু? বঙ্কিমবাবুর কথাতে একটু বিরক্ত হলো অরিন্দমবাবু। উনি আর কথা না বাড়িয়ে সবাইকে ভেতরে আসতে বলেন। ড্রয়িং রুমে একটা সোফা আর দুটো চেয়ারে ভাগাভাগি করে সবাই বসে পড়ল। কালকে মৌসুমীদের টেবিলটা আপনি অর্ডার নিয়েছিলেন? হ্যাঁ। কেকটার ব্যবস্থাও আপনিই করেন? ব্যবস্থা করি না, আমি নিজে বানানো করাই। আচ্ছা, তা আপনি কালকে কখন কোহিনূর থেকে ফিরেছেন? কালকে মৌসুমী আর মিস্টার ঘোষ কোহিনূরে আসার কিছুক্ষণ পরে আমি বেরিয়ে যাই। আমার শরীরটা আসলে ঠিক ছিল না, আমি এসে ডাক্তারও দেখাতে গিয়েছিলাম। কথাগুলো বলেই অরিন্দমবাবু উঠে গিয়ে ভেতরে ঘর থেকে একটা কাগজ নিয়ে আসেন। অফিসারের দিয়ে কাগজটা বাড়িয়ে বলেন, এই নিন প্রেসক্রিপশন। অফিসার ওটা নিয়ে দেখেন যে সত্যি উনি সেদিন ওখানে আর ছিলেন না। আরও কয়েকটা কথা বলার পর তোতনটা ঘর থেকে বেরিয়ে আসে। আপনার বাগানের বুঝি খুব শখ? বাগানের কাছে আসতেই জিজ্ঞেস করে রিঙ্কু। হ্যাঁ, আসলে একা থাকি তো, তাই একটু বন্ধু খোঁজার জন্য এই গাছ লাগানো। কুকুর বেড়াল বাড়িতে আনলে ওদেরকেও অনেক যত্ন করতে হবে, আর আমি একা মানুষ, তাই আর প্রাণ আনিনি, এই গাছকেই আপন করে নিয়েছি। অরিন্দমবাবুর কথা শেষ হতেই তোতনটা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সেদিন বিকেলে রিঙ্কু তোতনদের বাড়ি আসে। বেশ কিছুক্ষণ কলেজে প্রজেক্ট করছিল ওরা। রিঙ্কু মাঝে জোর করে ব্রেক টাইম নিয়ে নেয়। তোতনের মা ওদের জন্য চা আর সিঙ্গারা দিয়ে যায়। সিঙ্গারাতে একটা কামড় দিয়েই রিঙ্কু জিজ্ঞেস করে, হ্যাঁ তোতন, কেসটার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিস? তোতন বেশ আওয়াজ করে চায়ে চুমুক দিয়ে বলল, কিছু কিছু জিনিস ধরতে পেরেছি, তবে তুইও তো প্রথম দিন থেকেই ছিলি, তুই কি বুঝলি সেটা আগে বল। তোতনের কথা শুনে রিঙ্কু হাতের সিঙ্গারাতে আরেকটা কামড় দিয়ে সেটাকে খেয়ে তারপর বলল, দেখ, খুনগুলো একজনই করছে, আর বেছে বেছে মেয়েদেরকেই করছে, আর সে কোহিনূরের লোক। বাহ, গুড অবজারভেশন। আরও কয়েকটা জিনিস তুই মিস করে গেলি। কি? খুনগুলো এমন সব মানুষদের করা হচ্ছে যারা কোনো স্পেশাল ডে সেলিব্রেট করতে গেছে। তার মানে খুনি কারোর সুখ বা ভালো থাকাটা পছন্দ করছে না। যতজন ছিল তারা সবাই কাপল ছিল। দুটো জিনিস ক্লিয়ার হচ্ছে না, জানিস তো? কোন জিনিস? এক, খুনের মোটিভ কি, আর দুই, খুনি গ্লাইকোসাইড পাচ্ছে কি করে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মোটিভ জানা। এমন সময় রিঙ্কুর ফোনটা বেজে ওঠে। রিঙ্কু মুখে একটা উফ করে বিরক্তিসূচক শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় 20 মিনিট পর রিঙ্কু ঘরে ঢুকল। তোতন একবার ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো রে, এমন ভুরু কুচকে গেল কেন তোর? রিঙ্কু বিছানার ওপর কিছুক্ষণ বসে চুপ করে থেকে বলল, আমার ছোট মাসিকে চিনিস তো তুই? হ্যাঁ, কেন, কি হয়েছে? সামনে রবিবার মামার মেয়ের আশীর্বাদ, আর তার পরের দিন মামা মামির 25 অ্যানিভার্সারি, ফ্যামিলি ফাংশন, তাই সবাইকে আসতে বলা হয়েছে, আমরাও যাব। ছোটো মাসি আসতে চাইছে না। ছোটো মাসির সাথে খুব ভালো বন্ডিং আছে শুধু আমার, তাই বাড়ির সবাই আমাকে বলেছে মাসিকে রাজি করাতে। আমি মাসিকে অনেক করে বললাম, কিন্তু মাসি আসতে চাইছে না। আর বাকিরা ভাবছে আমি হয়তো মাসিকে সেভাবে বলছি না। এই নিয়ে দিদা, মামি, তিন্নিদি মানে আমার মামার মেয়ে আমাকে ফোন করে জ্বালাচ্ছে। সব শুনে তোতন মুখে সিঙ্গারা শেষ করে হাত ঝেড়ে বলল, সব তো বুঝলাম, কিন্তু মাসি আসতে চাইছে না কেন? আরে 4 বছর আগে মাসির ডিভোর্স হয়ে যায়,
8 বছরের প্রেম, তারপর বিয়ে, আর বিয়ে 4 বছরের পর ডিভোর্স। মাসি এই ডিভোর্সের পর কেমন যেন হয়ে গেছে, সবার ওপর বলতে পারিস এক প্রকার বিশ্বাস হারিয়ে ফেলেছে। মাসি ভাবে বিয়ে, প্রেম এগুলো সব লোক দেখানো, তাই এসব ফ্যামিলি ফাংশানে মাসি থাকতে চায় না। ও হ্যাঁ রে, শুধু এটাই না, মাসি রীতিমতো বিরক্ত হয়, মানে সহ্য করতে পারেন না এই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এগুলো দেখলে মাসির গা জ্বলে। মা তো বলে মাসি ডিভোর্সে এতটাই কষ্ট পেয়েছে যে বাকিদের সুখটাও সহ্য হয় না, পারলে সবার সম্পর্ক ছিন্ন করে দেয়। কথাগুলো বলি রিঙ্কু তোতনের দিকে তাকাতেই দেখে তোতনের চোখ দুটো যেন জল জল করছে, কিছু যেন পেয়েছে সে। এই তোতন, কি হলো তোর? এবার তোতন বাস্তবে ফিরে আসে। মানে তুই বলছিস কেউ যদি কোনো জিনিস না পায় বা পেয়ে হারায়, তাহলে সেই জিনিস অন্য কেউ পেলে তার সহ্য হয় না, তাই তো? রিঙ্কু হতবম্ব হয়ে তোতনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কিন্তু তুই কেন এরকম জিজ্ঞেস করছিস? আজকে 2 তারিখ, মানে সামনের বুধবার 5 তারিখ। কথাটা বলেই তোতন কাকে যেন ফোন করে। হ্যালো, আপনি কি ফ্রি আছেন? না না, আসলে একটু দরকার ছিল। হ্যাঁ, তাহলে মোড়ের ওই কফি শপটায় দেখা করি। বেশ, আমি আর রিঙ্কু 10 মিনিটে আসছি। ফোনটা রেখেই বিছানার সমস্ত বই বন্ধ করে কাঁধে ব্যাগ চাপিয়ে রিঙ্কুকে বলল, চল, আমাদের বেরোতে হবে। রিঙ্কু তোতনকে চেনে, এই সময় ওকে জিজ্ঞেস করলে ও একটা আজে বাজে উত্তর দেবে, তাই কিছু জিজ্ঞেস না করে রিঙ্কু ওর সাথে বেরিয়ে যায়। তুমি নিশ্চিত তোতন যে এভাবে করলে সবটা সবার সামনে আসবে? কফির শেষ চুমুকটা দিতে দিতে বললেন বঙ্কিমবাবু। দেখুন, নিশ্চিত কিনা জানি না, তবে এটা ছাড়া আর কোনো উপায় আমার জানা নেই, আর সব কাজের জন্য একটু রিস্ক তো নিতেই হবে। বুঝলাম। কিরে রিঙ্কু, পারবি তো? ভয় হচ্ছে না তো? না না, তোতন সাথে থাকবে, তুমি থাকবে, আর কিসের ভয়? তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা? রিঙ্কুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তোতন। ঘুঘু ফাঁদে পড়বে তো? হ্যাঁ, ঠিক পড়বে। আজকে উঠি পিসেমশাই। ও সরি, হ্যাঁ স্যার। আরে না না, তুমি আমাকে পিসেমশাই বলেই ডেকো। এরপর কফি হাউস থেকে বেরিয়ে যায় তোতন, রিঙ্কু আর অফিসার বঙ্কিম। রিঙ্কু, তুই পিসেমশাইয়ের সাথে বাড়ি চলে যা। হ্যাঁ, তুই সাবধানে যাবি। ঠিক তার 2 দিন পর খবর আসে কোহিনূর খোলা হবে। পুলিশ হোটেল খোলার পারমিশন দিয়েছে। এই নিউজটা দেখেই তোতন কাকে যেন একটা ফোন করে, যার সাথে তোতনের কথা হয়। হ্যালো, গুড নিউজটা পেয়েছেন আশা করি। আপনার তো হেল্প লাগবে। না না, কেস নিয়ে কিছু না, এমনি একটু পার্সোনাল কথা ছিল। হ্যাঁ, আমি কোহিনূরে একটা টেবিল বুক করব পরশু দিনের জন্য। না মানে ওই রিঙ্কুকে কিছু বলার ছিল, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন। আসলে আমি আবার এসবে কিছুই জানি না। থ্যাংক ইউ অরিন্দম বাবু, থ্যাংক ইউ সো মাচ। বেশ, আজকে তবে রাখলাম। এখানে কেন নিয়ে এলি আমাকে? তোতন বিকেলে রিঙ্কুকে ফোন করে জানায় আজ বিকেলে তারা ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে সে নিয়ে কিছুই বলেনি। এখন সে রিঙ্কুকে কোহিনূরে নিয়ে এসেছে। তুই আয় তো আগে, তারপর সব বলছি। এর মধ্যে অরিন্দম বাবু এসে যায়। আপনারা এসে গেছেন, আসুন, আপনাদের জন্যই আমি অপেক্ষা করছিলাম, আসুন আমার সাথে আসুন। কথাটা বলেই অরিন্দম বাবু ওদের ভেতরে নিয়ে আসেন। অরিন্দম বাবুর সাথে তোতন আর রিঙ্কু আসছিল। একটা ঘরের কাছে এসে অরিন্দম বাবু থামেন। ঘরের দরজা খুলতেই রিঙ্কু অবাক হয়ে যায়। এই ছোট ঘরটাকেও কি সুন্দর করে সাজানো হয়েছে। একটা ছোট কেবিন, যার মধ্যে একটা ছোট টেবিল আর 3 দিকে সোফার মতো বসার জায়গা। পুরো কেবিন ফুল আর মোমবাতি দিয়ে সাজানো। আসুন, বসুন বলেই অরিন্দম বাবু তোতন আর রিঙ্কুকে ঘরে আসতে বললেন।
তোতন আর রিঙ্কু একটা সোফাতে দুজন বসে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কেবল পুরো কেবিনটা দেখতে থাকলো। কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে একটা সুন্দর কেক রাখলো। রিঙ্কু আর তোতন কিছুক্ষণ একে অপরের মুখের দিকে তাকালো। এনজয় ইওর ডে বলেই অরিন্দমবাবু ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এমন সময় তোতন ডাকলো, আরে অরিন্দমবাবু, আপনি এখানেই থাকুন। তোতনের কথা শুনে বেশ অবাক হয় অরিন্দম। আবার আমি কেন? আরে আসুন তো, বসুন না। তোতনের জোর করে বসিয়ে দেওয়াতে অরিন্দমবাবু আর উঠতে পারলেন না। এই এত আয়োজন দেখে অবাক হচ্ছেন তো? রিঙ্কুর দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করে অরিন্দম। হ্যাঁ তা হচ্ছে, তবে কিছুটা আন্দাজও করতে পারছি। বাহ, এই কেকটা কিন্তু আমার বানানো, দারুণ খেতে হয়। আমি তো ভীষণ ভালোবাসি এই ফ্লেভারের কেক। আচ্ছা তাহলে আমি এবার উঠি, তোমরা এনজয় করো। বলেই অরিন্দমবাবু সোফা ছেড়ে উঠতে যাবেন, ঠিক এমন সময় তোতন বলে উঠল, কেকটা আপনি কাটুন অরিন্দমবাবু। রিঙ্কুদের বাড়ির নিয়ম আছে জন্মদিন ছাড়া কেক কাটতে নেই, তাই ও তো কাটতে পারবে না, তাই আপনি কাটুন। এমনিতেও আজকে তো আপনার জন্মদিন। কথাগুলো শেষ হতেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল তোতনের। আপনার আজকে জন্মদিন তো? তোতনের এই প্রশ্নে আটকে ওঠে অরিন্দমবাবু। কি হলো, কাটুন। আরে আমি ফেসবুকে দেখেছি। অরিন্দমবাবুর দিকে তাকিয়ে বলল তোতন। এর মধ্যে অরিন্দমবাবু ঘেমে উঠেছেন, চোখে মুখে আতঙ্কের ছাপ। উনি বারবার রুমাল বের করে ঘাম মুছছেন। এবার রিঙ্কু ওনার দিকে ছুরি এগিয়ে দিয়ে বলল, নিন কাটুন। অরিন্দমবাবু কিছুতেই না করতে পারলেন না। উনি কাঁপা কাঁপা হাতে ছুরিটা নিয়ে কেক কাটতে শুরু করলেন। উনি কেক কাটতেই রিঙ্কু আর তোতন একসাথে হ্যাপি বার্থডে গান শুরু করে দিল, তার সাথে হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা শেষ হলেই তোতন নিজের জায়গা থেকে উঠে কিছুটা কেক নিয়ে অরিন্দমবাবুকে খাওয়াতে গেলে তিনি খেতে চাইলেন না। তিনি নাকি কেক খান না। আরে একটু খান না, একটু খেলে কিছু হয় না বলে তোতন জোর করে ওনাকে খাওয়াতে গেলেন। অরিন্দমবাবু ঠোঁটে ঠোঁট চেপে রইলেন, কিছুতেই খেতে চাইলেন না। আরে এতটা কেক কি নষ্ট করা যায়? রিঙ্কু আবার চকলেট কেক খায় না, আর আমি তো কেক ভালোই বাসি না। আপনার যখন জন্মদিন আপনাকে তো পুরোটাই খেতে হবে। আপনি তো কেক খেতে খুব ভালোবাসেন বললেন। কথাগুলো বলেই তোতন অরিন্দমবাবুর মুখে কেকটা জোর করে খাইয়ে দিতে যায়। হঠাৎ অরিন্দমবাবু তোতনের হাতের কেকটা ছুঁড়ে ফেলে দিলেন। কিছুক্ষণ সব চুপ। এরপর তোতন হালকা হেসে বলল, কি হলো, খেলেন না যে? গ্লাইকোসাইড আছে বুঝি? তোতনের কথা শুনে আবারও আটকে ওঠেন অরিন্দমবাবু। কপালের ঘাম মুছে নিয়ে বললেন, মানে কি বলছেন কি আপনি? গ্লাইকোসাইড কেন থাকতে যাবে? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন বলে উঠল রিঙ্কু। অরিন্দমবাবু ঘর ছেড়ে দৌড়ে পালিয়ে যেতেই দেখল দরজায় বঙ্কিমবাবু দাঁড়িয়ে আছেন। আসুন আসুন, আপনার অপেক্ষায় করছিলাম বলেই ওনার জামার কলার ধরে ওনাকে গাড়িতে নিয়ে গিয়ে ওঠালেন। অরিন্দমবাবু কিছু বলে বাধা দিতে গিয়েও পারলেন না। হোটেলের সবাই খুব অবাক হয়ে গেল। এতগুলো খুন তাহলে অরিন্দম করেছে? তোতন আর রিঙ্কুর জন্য যে কেক বানানো হয়েছিল সেটা টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত অরিন্দমবাবুকে জেলেই রাখা হবে, তবে ওনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না এখন। তোতন, রিপোর্ট কাল বিকেলের আগে আসা সম্ভব না। ফোনটা পকেটে ভরতে ভরতে বললেন বঙ্কিমবাবু। আচ্ছা, আমরা কাল বিকেলে থানায় চলে যাব। হ্যাঁ, তোমায় তো আসতেই হবে, না হলে জানবো কি করে যে তুমি কি করে বুঝলে আসল কাজগুলো কে করছে? হ্যাঁ সে তো যাবই। আচ্ছা এখন তাহলে আসি। বঙ্কিমবাবু ঘাড় নেড়ে হ্যাঁ জানায়। এরপর তোতন আর রিঙ্কু গাড়ি করে বাড়ি ফিরে আসে। বঙ্কিমবাবু যদিও ওনার গাড়িতে যেতে বলেছিলেন, কিন্তু তোতন যায়নি। গাড়িতে আস্তে আস্তে রিঙ্কু অনেক কিছু জিজ্ঞেস করেছিল তোতনকে, কিন্তু তোতন কোনো কিছুর উত্তর দেয়নি। সব নাকি সে কাল বিকেলে বলবে। কোথায় তুই? এই তো হাঁটছি।
5 মিনিটেই পৌঁছে যাব। তুই কোথায়? আমিও হাঁটছি। এই তো এখনই পৌঁছে গেলাম বলেই তোতন রিঙ্কুর ফোনটা রেখে দেয়। বিকেলে 5:30টার সময় বঙ্কিমবাবু তোতনকে ফোন করে জানায় যে খাবারের রিপোর্ট এসে গেছে আর ওদের গ্লাইকোসাইড পাওয়াও গেছে। কাল হোটেল থেকে কিচেনে গিয়ে কেক বানানোর ইনগ্রেডিয়েন্টসগুলো আনা হয় টেস্টের জন্য। সেগুলোতে গ্লাইকোসাইড পাওয়া যায়নি। তোতন রিঙ্কুকে ফোন করে 6টা নাগাদ বেরিয়ে যায় থানাতে যাওয়ার জন্য। পিসেমশাই, রিঙ্কুর ডাকে বঙ্কিমবাবু টেবিলের ওপর থেকে চোখ তুলে দরজার দিকে তাকায়। সেখানে তোতন আর রিঙ্কু দাঁড়িয়েছিল। ও, তোরা এসে গেছিস, ভেতরে চল। একটা অন্ধকার ঘর, যার মাঝে একটা টেবিল আর 4টে চেয়ার রাখা। টেবিলের ওপর একটা আলো জ্বলছে। বঙ্কিমবাবু ঘরে ঢুকেই একজনকে কিছু একটা ইশারা করে তোতন আর রিঙ্কুকে বসতে বললেন। তোতন আর রিঙ্কু বসার পরেই একজন কনস্টেবল অরিন্দমবাবুকে ঘরে নিয়ে এলো। বঙ্কিমবাবু তাকে বসার ইশারা করলেন। অরিন্দমবাবু চেয়ারে বসে বলা শুরু করে দিলেন, আমাকে ছেড়ে দিন অফিসার, আপনি আমার এগেনস্টে কিচ্ছু প্রমাণ করতে পারবেন না, কিচ্ছু না। বঙ্কিমবাবু রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। তোতন তার হাত ধরে তাকে শান্ত হওয়ার ইশারা করল। সে কি, প্রমাণ করতে পারবো কি পারবো না সেটা না হয় পরে দেখা যাবে, এখন আপনার নিয়ে আমি কিছু বলবো, মাঝে কোথাও ভুল হলে আপনি ধরিয়ে দেবেন, আর কিছু জিনিস আমার অজানা, সেগুলি আপনি আমায় বলবেন। তোতনের কথা শুনে অরিন্দমবাবু চিৎকার করে উঠলেন, এইটুকু তো পুচকে ছেলে, তুমি আবার কি প্রমাণ করবে? সে দেখা যাক না কি করতে পারি। আচ্ছা, তো আপনার ওপর আমার সন্দেহ প্রথম দিনই হয়েছিল। মিঠিকে হাসপাতালে নিয়ে যাবার পর আপনি ঘর পরিষ্কার করার জন্য উঠে পড়েছিলেন। তারপর পুলিশকে ফোন করার কথা বললে আপনার বাধা দেবার চেষ্টা, এই সব আর কি। তারপর পরের দিন হোটেলে গিয়ে কথা বলতে গেলে হোটেলের ম্যানেজার মানে মিস্টার মুখার্জি আমাদের সাথে কথা বলতে চাইছিলেন না, কিন্তু আপনি সেদিন দেখলাম বেশ ঠান্ডা মাথায় সবটা সামলে নিলেন। সেদিন আবার আপনার ওপর থেকে সন্দেহ উঠে গেল। সেদিন রাত্রে আমি ফেসবুকে মিঠির বয়ফ্রেন্ডকে মেসেজ করে জানলাম সেদিনের বার্থডে পার্টি আপনি অ্যারেঞ্জ করেছিলেন। আপনার অ্যাকাউন্ট দেখতে গিয়ে দেখলাম বিশেষ কিছু আপনি পোস্ট করেননি, তবে কিছু মানুষ কিছু ছবিতে আপনাকে ট্যাগ করেছে। সেরকম একটা ছবি ছিল যাতে আপনি একজনের সাথে সেলফি তুলেছেন, আর উনি ক্যাপশনে লিখেছেন মর্নিং ওয়াক টাইম। আপনার সাথে কথা বলার জন্য পরের দিন ভোর গেলাম মাঠে। আপনার সাথে দেখা হলো, কথা হলো। সেদিন আপনি একটা কাপেলকে দেখে আমায় বলেছিলেন যে আপনার নাকি এসব প্রেম ভালোবাসা পছন্দ না, সব কিছু নকল, ফেক। আরও অনেক কিছু বলেছিলেন আপনি। কি বলেছিলেন মনে পড়ছে? অরিন্দমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তোতন। মনে পড়ছে না তো? আমি মনে করাচ্ছি। আপনারা কাপেল দেখলে গা জ্বলে, মাথায় রক্ত উঠে যায়, এই সব ন্যাকামো আপনার সহ্য হয় না। সেদিন আবার খটকা হলো আপনার ওপর। একটা মানুষ প্রেম জিনিসটা পছন্দ করে না, অথচ সে নাকি প্রেম রিলেটেড পার্টি বা ডিনার প্ল্যানিং করছে, তাও এত সুন্দরভাবে। যাই হোক, সেদিন আমি কলেজে গিয়ে লাইব্রেরিতে গিয়ে বই খুঁজে পড়তে লাগলাম অ্যাবাউট গ্লাইকোসাইড। অনেক কিছু জানলাম। সেদিন আমাকে রিঙ্কু জানালো এই জিনিস নাকি মানে এই কোহিনুরে খেতে এসে অসুস্থ হয়ে যাওয়া এটা আগেও হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল সেটাও গ্লাইকোসাইডের জন্যই হয়েছে। এর মধ্যে তোতন কিছুক্ষণ থামল, টেবিল থেকে একটা জলের বোতল তুলে নিয়ে জল খেল। সেদিন রাতেই আবার মারা গেল মৌসুমি, ঠিক একভাবে। মৌসুমির বয়ফ্রেন্ডের সাথে কথা বলে জানলাম এবারেও সব কিছু অ্যারেঞ্জ আপনি করেছিলেন, আর খুব ভালোভাবেই করেছিলেন। সব কিছু ঠিক চলছিল, কিন্তু মুশকিল হলো মিঠি মারা যাবার দিন আমি সেখানে ছিলাম, আর মিঠি হাসপাতাল যাওয়ার আগে হোটেলেই ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সেদিন লাইব্রেরি থেকে আনা বইটা পড়তে পড়তে আপনার ওপর সন্দেহটা আমার কনফার্ম হয়ে গেল। আপনি যে খুন করছেন সেটা আমি কনফার্ম হলাম। গেলাম আপনার বাড়ি, সামনে সুন্দর বাগান, কিন্তু তাতে শুধু কলকে ফুলের গাছ কেন অরিন্দমবাবু?
অরিন্দমবাবু একটু আমতা আমতা করে বললেন, "আম, এমনি আমার ইচ্ছে, আমার বাগান, আমি কি গাছ রাখবো, এটা আপনার কি?" "না না, আপনি এমনি গাছ লাগাননি অরিন্দমবাবু, আপনি লাগিয়েছিলেন কারণ আপনি জানেন কলকে গাছ থেকে গ্লাইকোসাইড পাওয়া যায়, যা মানুষের হার্টের জন্য ক্ষতিকর, যা দিলে মানুষ সহজেই মারা যায়। কি অদ্ভুত না, একটা মানুষ সবার সামনে বিষ সৃষ্টি করছে কিন্তু কেউ কিছুই বুঝতে পারছে না।" অরিন্দমবাবু মাথা নামিয়ে বসে আছেন। রিঙ্কু আর বঙ্কিমবাবু অবাক হয়ে তোতনের কথা শুনছে। "আপনার মোটিভ খোঁজার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না।" এমন সময় আমার হেল্প করলো রিঙ্কু। তার মাসির ডিভোর্সের পর সে নাকি কোনো কাপেল সহ্য করতে পারে না, তাদের শেষ করে দেবেন এত তার রাগ। আর আপনার মোটিভ হয়তো তাই, আমি শিওর নই, তবে আন্দাজে বলছি কোনো মেয়ে কোনো এক সময় আপনাকে ঠকিয়ে যায়, তাই আপনি কাপেলদের সহ্য করতে পারেন না, তাই তো? এবার অরিন্দমবাবু শান্ত গলায় উত্তর দেয়, "হ্যাঁ, আমি মেরেছি সবাইকে। এই প্রেম ভালোবাসা সব মিথ্যে। আমিও একজনকে খুব ভালোবাসতাম, জানেন, ভীষণ ভালোবাসতাম। সে আমাকে ছেড়ে চলে যায়, তার কারণ আমি নাকি ভালো চাকরি করতাম না। আমি 3 বছর একটা কষ্টে ছিলাম, হাসপাতালে ভর্তিও ছিলাম 8 মাস, কতবার সুইসাইড করার চেষ্টাও করেছি, কিন্তু মরতে পারিনি। তারপর কলকাতাতে এলাম, এখানে কাজ পেলাম, আর এখানে এসে এই কাপেল দেখলেই আমার মাথায় রাগ উঠে যেত, নিজেকে শান্ত রাখতে পারতাম না, তাই তাই আপনি সবাইকে মেরে দিলেন। আপনি চাইলে সব ভুলে নতুন করে শুরু করতে পারতেন, কাউকে বিয়ে করে সংসার করতে পারতেন, নতুন করে কাউকে ভালোবাসার চেষ্টা করতে পারতেন, কিন্তু না, আপনি প্রতিহিংসাতে 3 জন মানুষকে মেরে দিলেন। তার জন্য আপনাকে তো শাস্তি পেতেই হবে।" গম্ভীর গলায় বলল তোতন। "সব ঠিক ছিল অরিন্দমবাবু, কিন্তু আপনি ভুলটা করে বসলেন আমাদেরকে কে বিষ মিশিয়ে। আপনি আমাদের মারার চেষ্টা না করলে আপনি ধরা পড়তেন না।" চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল তোতন, "পারফেক্ট ক্রাইম কোনোদিন সম্ভব না, একদিন না একদিন ধরা পড়তেই হবে।" বঙ্কিমবাবুর কথাগুলো বলেই 2 জন কনস্টেবলকে ইশারা করলেন নিয়ে যাওয়ার জন্য। তারা এসে অরিন্দমবাবুকে নিয়ে চলে গেলেন। বঙ্কিমবাবু তোতনের বুদ্ধির তারিফ করলেন খুব। সত্যি তারিফ করার মতো বুদ্ধি তোতনের। "চলো তোমাদের বাড়ি পৌঁছে দিই।" "না না পিসেমশাই, আমার একটু বই কেনার আছে, কলেজের প্রজেক্টটা করা হয়নি, আজকের মধ্যে শেষ করব।" তোতন আর রিঙ্কু থানা থেকে বেরিয়ে যেতেই রিঙ্কু তোতনের পিঠে একটা চাপড় মেরে বলে, "আরে ভাই, তুই তো পুরো গোয়েন্দা হয়ে গেলি, শার্লক হোমস।" তোতন কিছু বলে না, রিঙ্কুর দিকে তাকিয়ে শুধু হাসে। "আচ্ছা, আমি তাহলে তোর এই কেসে হেল্প করেছি, তাই তো?" সে করেছিস। "আচ্ছা, তাহলে আমি হলাম কি ওয়াটসন?" তোতন রিঙ্কুর দিকে তাকিয়ে কিছুক্ষণ ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, না, তুই ওয়াটসন না, তুই হলি জটায়ু।" "কি?" আশা করছি এই কোহিনূর রেসিডেন্সি গল্প আপনাদের ভালো লাগলো, তবে আপনারা কেমন লাগিয়েছে তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সাথে পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন একটা কোনো গল্প নিয়ে।